রক্তাক্ত রাজনীতি। দেখুন, যেভাবে গত 3 দিনে 3 জেলায় 3 তৃণমূল নেতাকর্মী খুন হয়ে গেলেন, তারপর সঙ্গত কারণে এই প্রশ্ন উঠবে, এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে 26-এর ভোটে কি হবে? নির্ভয়ে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এই স্লোগানের বাস্তবায়ন আদৌ দেখা যাবে তো? একেবারে এই প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি জোর গলায় আজ এই প্রশ্নও তুলতে হবে যে শিক্ষা ক্ষেত্রে মহিলারা আদৌ কতটা সুরক্ষিত। সেটা তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ হতে পারে বা বিজেপি শাসিত ওড়িশা। কোথাও ধর্ষণ এবং কোথাও অপমানে আত্মহত্যার চেষ্টার ঘটনা, এবং নজরে থাকবে রাস্তা পথই বচর অবস্থা, আর তা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চলছে। আমরা প্রথমেই নজর রাখবো ভাঙড় ইংরেজ বাজারের পর সাঁইথিয়ায় যে ঘটনা ঘটেছে। মাঝ রাস্তায়, একেবারে মাঝ রাতে রাস্তার ওপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। রাজনৈতিক কারণেই খুনের অভিযোগ করছেন নিহতের স্ত্রী। আটক 2 মহিলা সহ 3 সন্দেহভাজন। বিজেপির অভিযোগ খুনের পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একই সুর কংগ্রেসেরও। ঘটনার পেছনে সমাজ বিরোধীরা দলীয় কোন্দলের অভিযোগ উড়িয়ে দাবি করেছে তৃণমূল। আমি শুরুতে রাহুল চক্রবর্তীর কাছে এই কারণে আসবো, রানা সিংহ মানে অভিজিৎ সিংহ, যিনি হচ্ছেন লাভপুরের বিধায়ক, তিনি বলছেন চক্রান্ত হয়েছে কিনা সেইটা খতিয়ে দেখতে হবে। চক্রান্ত যদি না হয়ে থাকে তাহলে রাত্রিবেলা ফোন এলো তারপরে বেরিয়ে চলে গেল। আমার মূল প্রশ্ন রাহুল চক্রবর্তীর কাছে, জেলাটার নাম হচ্ছে বীরভূম, 11টা বিধানসভা, তার মধ্যে 10টা হচ্ছে তৃণমূলের দখলে, একমাত্র দুবরাজপুর হচ্ছে বিজেপির দখলে। এখানে বিরোধীদের কি অবস্থান এই পরিসংখ্যান থেকে মোটামুটি স্পষ্ট হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে রাহুল দা, যে তাহলে এই রকম শক্তিশালী যেখানে শাসক দল সেখানে চক্রান্তটা করলো কে? আর শাসক দলের নেতাই যদি সুরক্ষিত না হয় তাহলে সার্বিক জেলা এবং রাজ্যের সুরক্ষা সেটা নিশ্চিত করবে কে? আপনি শুনলেন যে নিহতের স্ত্রী বলছেন যে রাজনীতি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। দেখো, মুশকিল হচ্ছে কি, এখন যদি কোনো দল কলরব বৃদ্ধি পায়, যখন দল এক্সপ্যান্ড করে, যখন দল বাড়ে, তখন প্রচুর বেনজল ঢোকে, এতে কোনো সন্দেহ নেই। আমি বুক ভুলিয়ে বলবো না কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি দলে নেই, এই কথা বলার মতো জায়গায় নেই। কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি একটা কথা এখানে মেনশিওর করতে পারি, কোথাও দাঁড়িয়ে কোনো প্রভোকেশন হয়েছে কিনা, কারা ওখানে দল করতো, বিরোধী একদম নিয়ে কথা বলার মতো কোনো জায়গায় নেই। কোথাও দাঁড়িয়ে নেক্সাসটা হয়েছে, কারা চক্রান্ত করেছে, কার কথাও নিয়ে বেরিয়ে গেছেন, এগুলো তদন্ত আমি বলছি রাহুল দা, 19-এর পর এই প্রশ্নটাই বিজেপির ক্ষেত্রে উঠেছিল, একের পর এক যোগদান মেলা যখন করা হচ্ছিল ছাকনি নেই কেন? আজকে আপনি এই বেনজল তত্ত্বটা ওই ফ্যামিলিকে বোঝাতে পারবেন যারা নিজের মানুষকে হারিয়েছেন? পলিটিক্যাল খুন এই রাজ্যে তো নতুন কিছু নয়, কিন্তু এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমি যেটা বলছি, প্রশাসন কিন্তু কোনো রং দেখেনি। প্রশাসন কোনো রং না দেখে, কাউকে না কোনো কিছু রিয়াক্ট না করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। আমি বলছি প্রত্যেক জায়গায়। কোথায় অ্যারেস্ট করেছে? বীরভূমের কথা বলছি। আমি তোমাকে বলছি, বলতে মেক ইউর ইনফরমেশন ক্লিয়ার। কোনো অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত। বাকি জায়গাগুলো যেখানে যেখানে তৃণমূল নেতা খুন হয়েছে সেখানে তুমি দেখবে তৃণমূলই কর্মী বলে পরিচিত বলে গ্রেপ্তার করা হয়েছে, সেটা প্রশাসন করেছে। প্রশাসন কোনো রং না দেখে কিন্তু মানে ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ দেখুন, বিরোধীরা এখানেই প্রশ্ন তুলছে যে তৃণমূল মরছে এবং মারছে তৃণমূল। আমি এখানেই শতরূপের কাছে আসবো। বালি সিন্ডিকেটের ভাগ কে পাবে? এ তো এখনকার কথা নয়, অনেক দিনের কথা। এবং তৃণমূল বললেই বারবার উদাহরণ টানে বাম জমানার দিকে। বলছি সেই ট্রেনটা রয়ে গেল কি করে? আর এই বালি সিন্ডিকেটের লড়াই তৃণমূলের চোখের বালি হয়ে গেল। দেখুন, প্রথম কথাটা বাম জমানার ট্রেন নয়। বাম জমানায় সিপিএমের হাতে সিপিএম প্রত্যেকদিন মরতো, আর তারপরে একটা সিপিএমের লোক খুন হওয়ার পরে সিপিএমের নেতার সঙ্গে খুনি আবার মিছিল করছে। এই সার্কাস কোনোদিন দেখতে হয়নি। সব ফালতু কথা তো তৃণমূলের কেউ বলতে পারে, সব বলে তো কোনো লাভ নেই। ভাঙড়ে একটা লোককে মারলাম, তারপর শওকত মোল্লা যখন গেল, যে খুন করেছে সেই আবার শওকত মোল্লার সঙ্গে আবার খুনের সরজমিন তদন্ত করছে। মানে আর কত ভাড়ামোড়া করবে? আমি কতগুলো কথা এখানে আলোচনা হচ্ছে, আমি বলছি শুন। প্রথম কথা হচ্ছে, রাহুল দ্বারা চমৎকার কথা বললো, বিরোধীরা একদম নেই এ কথা বলার জায়গা নেই, তাই নাকি রাহুল দা? এ কথা বলার একদম জায়গা নেই। 2013 সাল থেকে আজকে পর্যন্ত যখন বীরভূমে একটাও পঞ্চায়েত ভোট হলো না, তখন তো দিব্যি বলা যাচ্ছিল যে একটাও বিরোধী নেই গোটা জেলায়। না সিপিএম আছে, না কংগ্রেস আছে, না বিজেপি আছে, না এসইউসিআই আছে, কেউ নেই। তাই বীরভূম টানা 3টে পঞ্চায়েত বিরোধী শূন্য, একটা পঞ্চায়েত ভোট হয় না একটা জেলায়। এখন যেই একটা করে উইকেট পড়ছে, এই সময় বিরোধীদেরকে চোখে দেখতে পাচ্ছেন। তারপরে শুনলাম যে দলের রং না দেখে গ্রেপ্তার করেছে। দলের আবার রং দেখবে কি? একটাই তো রং আছে এখানে, নীল সাদা। যে মরেছে সেও নীল সাদা, যে মেরেছে সেও নীল সাদা। তৃণমূলের লোককে মেরেছে বলে গ্রেপ্তার হয়েছে। তৃণমূল যদি সিপিএমকে কি কংগ্রেসকে কি বিজেপিকে মারতো তাহলে গ্রেপ্তার হতো না। 3 নম্বর কথা, রাহুলদা বলছে কোথাও নাকি এইসব বাদ বিচার করা হয়নি, কসবা কাণ্ডেও নাকি অপরাধীরা ধরা পড়েছে। তাই এটা নতুন খবর একখানা। কসবার যে কাউন্সিলরকে আরেকটু হলে গুলি করতে গেছিল, যার বন্দুকটা আটকে গেল বলে না, সুশান্ত ওই দিনই মামাটি মানুষ হয়ে যাচ্ছিল। একবার ফোন করে জিজ্ঞেস করুন তো আসলে অপরাধীরা ধরা পড়েছে কিনা।
বিহার থেকে মুঙ্গের থেকে যাদেরকে ওই সুপারি কিলার নিয়ে এসেছিল, দুটো চ্যাংড়া ছেলেকে ধরেছে, কারা তাদেরকে আজ অব্দি পাঠিয়েছিল আজ অব্দি জানা গেছে? আর বলুন তো, এখানে আমি যদি ভুল কথা বলি আপনারা আমায় ঠিক করে দিন। বলুন, সুশান্ত ঘোষকে বিহার থেকে দুটো 16-17 বছরের যারা ছেলেরা মারতে এসেছিল, তারা জীবনে সুশান্ত ঘোষের নাম শোনেনি, মুখ চেনে না, তাদের কি শত্রুতা ছিল? অ্যাকচুয়ালি মারতে যারা পাঠিয়েছিল, সুশান্ত ঘোষ নিজে দাঁড়িয়ে যে বলুন আমার দলের লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, দেখতে হবে, আমি রাজনীতি ছেড়ে দেবো, ইত্যাদি ইত্যাদি, বলুন আজ অব্দি কে ধরা পড়লো? মাঝখান থেকে শোনা গেল রহস্যময়ভাবে যে নাকি মাঝের মিডলম্যানটা ছিল, যে সুপারিটা দিয়েছিল, সেই নাকি কদিন পরে মরে গেছে। সুতরাং আমি যেটা প্রশ্নটা করেছিলাম বাবি, আমি আমার কথাটাকে এই বলে শেষ করছি, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। সমস্ত সমাজ বিরোধীরা জেনে গেছে যদি আমাকে এই বেআইনি ব্যবসা করতে হয়, তাহলে এই পশ্চিমবাংলায় তৃণমূলের ছাতার তলায় থেকে নিরাপদ আশ্রয় আমি এটা করতে পারবো। পুলিশ আমায় কিছু করবে না, আইন ছুতে পারবে না, আমি আমার 2 নম্বর তাহলে এইখানে তো প্রশ্ন উঠবে, সেই সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে দুলাল সরকারের স্ত্রী থেকে শুরু করলে, তুমি সুশান্ত তারা কেন প্রাণের শঙ্কা করবেন? তারা কেন এই আশঙ্কা করবেন যে আমার উপর হামলা হয়ে যেতে পারে? আমি যে কথাটা বললাম, বলো আমি ইংরেজ বাজার এই যে খুনটা হয়েছে, আবার আমি তোমায় বলছি, ইংরেজ বাজারে দুলাল সরকারকে খুনটা যে করালো, আজ পর্যন্ত বলো যে আসল কনস্পিরেটর রাহুলের কাছে যেতে হবে। না, প্রথম কথা হচ্ছে 17 সময় কি বলিনি, কিন্তু প্রথম কথা হচ্ছে যেখানে দাঁড়িয়ে বিজান সুদর উপর অতগুলো আনন্দবাড়ি হত্যা হলো, তার দায় কে নিল কে নিল না 17 বলে আমরা জানি না। আজকে দাঁড়িয়ে অনিল দেওয়ানের ধর্ষণ হলো, ধান তোলা হলো। তারিখটা ছিল 2রা জানুয়ারি 2025। নবান্নে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের জেলা শাসককে, তখন জেলা শাসক বিধান রায়, তিনি বলছেন যে আমি ডিএমকে ডাকছি। বিধান, হঠাৎ এমন কি হলো যে বালির সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? আমি তোমাকে সময় দিচ্ছি 7 দিনের মধ্যে এগুলোকে উদ্ধার করো। আমার পরে রাহুলদা বলেছিল আমি জাস্ট 20 সেকেন্ডের কম সময় লাগবে। এই যে কিছুটা বললেন বিজন সেতু নিয়ে জয়ন্তদা, আপনার তারপরও যদি বিজন সেতু নিয়ে সত্যি কিছু করার থাকে, রাহুলদা বা জানার থাকে, বিজন সেতুর এই ঘটনায়, আনন্দমার্গী খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু চক্রবর্তী কসবায় তৃণমূল কংগ্রেসের 2 নম্বর নেতা। 1 নম্বর জাভেদ খান, 2 নম্বর বাবলু চক্রবর্তী। তৃণমূলের পার্টি অফিসে গিয়ে যা জানা জেনে নেবেন। দ্বিতীয় কথা, অনিতা দেওয়ানের ক্ষেত্রে প্রত্যেকজন অপরাধী, কয়েকজন জেলে মরে গেছে, বাকিরা আজ অব্দি জেল খাটছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, এই যে প্রশ্নটা শুভ্র করলেন না, যে এই জেলা শাসককে বলেছিলেন মুখ্যমন্ত্রী ট্রান্সফার করে দেবেন, শুনুন, যে জেলা শাসক হিসেবে সবচেয়ে বেশি বালি পাচারের টাকা কালীঘাটে পাঠাতে পারবে, সেই ওই জেলার জেলা শাসকের দায়িত্ব পাবে। এটা 5 বছরের বাচ্চাও এটা পশ্চিমবাংলায় জানে। এইটা হচ্ছে সেই দিনের ছবি যেদিন রেজ্জাক খান খুন হচ্ছেন। ঘটনা ঘটার পর যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড়ের পর্যবেক্ষক, তিনি ঘটনাস্থলে আসছেন, ঠিক পেছনে মোফাজ্জল মোল্লাকে দেখা যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে পেছনে কে আছে? বলছি একেবারে সন্ধ্যায় রাতে এইরকম একটি ঘটনা, কি বলবেন? আজকেই তো মিটিং করলেন তানাকে নিয়ে, দুঃখজনক। একেবারে খালপাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে, বেশ কয়েকটা গুলি করেছে, গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ওকে। এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি, আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা, মানে খুব সাংঘাতিক অবস্থা, বলতে পারছি না। শওকত মোল্লা বলছেন হেরে গেছে, আবার নেতা কিসের? রাহুলদা, আমার কথা তা নয়, আমার কথা হচ্ছে বারবার যে বলা হয় না, মানে কেউ থাকলেই কোনো সময় দাঁড়ালেই সে তৃণমূলী হয়ে যাবে, তাহলে মুশকিলটা কোথায়? শুভেন্দু অধিকারী আজকে বিজেপি করছেন, কালকে আগে তৃণমূল করতেন, তাহলে আজকে দাঁড়িয়ে বিজেপিতে কোনো শুভেন্দু অধিকারী অপকর্ম করলে তার দায়কে তৃণমূলে নিতে হবে নাকি? আজকে তো সেটাই সমস্যা। আজকে সেটাই বলছি আমি, কেউ কোথাও থাকলো, ভিড়ের মাঝে কেউ আছে, নেতা কি নেতা না, কর্মী কি কর্মী না, তদন্ত তৃণমূলটাই করে। বলবো না, কিন্তু এটাকেই দাঁড়িয়ে জাস্টিফাই করা যায় না যে সে কোথাও তৃণমূলের সক্রিয় সদস্য ছিল। আমি বলছি তদন্ত পঞ্চায়েত ঘরে দাঁড়িয়েছিল, পুলিশ তো চুপ করে থাকেনি, প্রশাসন তো সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে। যদি কোনো রং থাকতো বা কোনো রঙের গল্প থাকতো, তার প্রশাসন নিশ্চুপ হয়ে যেত। আজকে প্রশ্ন তো কিভাবে প্রশাসন নিশ্চুপ ছিল, প্রশাসন গ্রেপ্তার করেনি, প্রশাসন অ্যারেস্ট করেনি, তাহলে প্রশ্ন উঠতো। প্রথম কথা হচ্ছে যে কথা ঠিক, আমি রাহুলদার সাথে একমত। কেউ যদি অন্য কোনো দলে চলে যায়, একটা দলে চলে যাওয়ার পরে তার আগের দল তখনকার কাজের দায়িত্ব নিতে পারে না, কিন্তু এক্ষেত্রে তো লোকটা অন্য কোনো দলে চলে যায়নি। খুনটা হওয়ার পরেও শওকত মোল্লার সাথে ওই খুনের জায়গাটায় আবার শার্লক হোমসের মতো ঘুরে বেড়াচ্ছিল। সুতরাং এক্ষেত্রে যুক্তিটা খাতে না। দ্বিতীয় কথা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এবিপির আর্কাইভ থেকে যে পঞ্চায়েত ভোটটা হয়ে গেল 23 সালে,
তৃণমূল কংগ্রেসের যারা যারা খুন হয়েছে এবং বেশিরভাগই তৃণমূলের খুন হয়েছে, পঞ্চায়েতের ফিতে কাটা হয়েছিল, আমার মনে হয় শুভ্র সেদিন ছিল সন্ধ্যে 6টার সময় এখানে একটা, আমিও সেই ঘটনা সবকিছু আলোচনায় ছিলাম, চোপড়াতে তৃণমূলের প্রার্থী ঠিক করার বৈঠকে গুলি করে দুটো লোককে মেরে দেওয়া হলো। আমি বলছি তৃণমূলের যারা যারা পঞ্চায়েতে খুন হয়েছিল আপনাদের আর্কাইভ থেকে তাদের বাড়ির লোকেদের বক্তব্যগুলোকে বার করে শুনুন। কটা ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন যে কোনো বিরোধী হাতে তৃণমূল কর্মী খুন হয়েছে তার বাড়ির লোকের অভিযোগ করেছে? প্রত্যেকটা ক্ষেত্রে বাড়ির লোকের অভিযোগ হচ্ছে যে প্রার্থী কে হবে না হবে, বকরা হিস্সা কে পাবে না পাবে তাই নিয়ে দলের লোক আমার বাড়ির লোকটাকে খুন করেছে। এবং তারপরে কটা ঘটনায় আজকে পর্যন্ত এবং আমি এখানে আমার কথাটাকে এই বলে শেষ করছি, দেখুন তৃণমূল কংগ্রেস আর কোনো রাজনৈতিক দল নেই, একটা মাফিয়া কার্টেল হয়ে গেছে। আপনি প্রায় কোনো পাড়াতে আপনি দেখতে পাবেন না কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তৃণমূলের সর্বোচ্চ নেতা। আমি বলছি না যে সবাই খারাপ, কিন্তু একদম মাথার উপর বসে বিভিন্ন এলাকাকে নিয়ন্ত্রণ করছে যারা, কোথাও শওকত মোল্লা, কোথাও জয়ন্ত সিং, কোথাও আরাবুল, কোথাও হচ্ছে শেখ শাহজাহান, একটা কোনো সুস্থ লোক নয়। এই মাফিয়া, এই ক্রিমিনালগুলোকে মমতা ব্যানার্জি ইজারা দিয়ে রেখেছেন যে ওই জায়গাটা তোর, ওখানে তুই ইনকাম কর, যা পারিস কর, কিন্তু ভোটের সময় আমাকে ভোটটা পার করে দিবি। এই যে মডেলে মমতা ব্যানার্জি বাংলা চালাচ্ছেন, তার ফলে ওনার দলের একটার পর একটা উইকেট পড়বে, কিছু করার নেই, মানে ভালো লাগলেও পড়বে, খারাপ লাগলেও পড়বে। এই জেলায় অনেক বোমটম তৈরি হয়, ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। শুধু কিছু করছি না ভদ্রতা করে, কয়েকটা বাড়িতে এখনো কি অরিজিৎ, এম আই কারেক্ট? সুরজিৎ, এম আই কারেক্ট? ভদ্রতা করে আমরা কিছু করছি না, বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে। আমি রাহুলদার কাছে অনেকবার বলেছি, রাহুলদা বলবেন, প্রশ্নটা তো শুনতে হবে, তারপর আমি হচ্ছে বারবার দেখুন, মানে একদম তৃণমূলের কথা সূত্র ধরেই আসবো যে পুরো বিষয়টা চক্রান্ত করা হয়েছে, পুরো বিষয়টা প্ল্যান্ড। এই খবরটা কার কাছে থাকার কথা? পুলিশের কাছে। দলের আগে থেকে তো পুলিশের কাছে থাকার কথা। গতকাল বিরোধী দলনেতা পরিষ্কার বলছেন যে যেমন ভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে গুলি করে কুপিয়ে, যেভাবে কুপিয়ে খুন করা হয়েছে হিন্দু বলে, এখানেও একেবারে হিন্দু বলে নিশানা করা হয়েছে এই দুজনকে। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ দেখবে না 1.5 কিলোমিটার দূরে থানা। দেখো পাপি, আমার দেখো বিরোধীরা বললে, যারা বিরোধী দল করে তারা যদি আঙুল তোলে কোথাও দাঁড়িয়ে, সেটা সহজেই যদি ঠিক থাকে সেই অভিযোগ কষার কোনো জায়গা থাকে না। কিন্তু আমি কিছু কথা বলতে চাই, পুলিশের জানা কথা নিয়ে এত কথা অনিলদা বললেন, যখন লালবাজারের ঠিক অদূরে রশিদ খানের বাড়িতে বোম বিস্ফোরণ হয়েছিল তখন কি পুলিশ জানতো না? আমি শেষ করি মাঝখানে বলে নি জানতো, আমি মাঝখানে একটা কথা বলিনি। এবং দ্বিতীয়ত আজকে দাঁড়িয়ে যে কথা তরুণ তিওয়ারি বলছে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এসে দাঁড়িয়ে একটি ঘটনাকে বিজেপির আজকে দাঁড়িয়ে বলবে হত্যা করেছেন, তৃণমূলের লোকজন পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, এটা এবার আশা করছি বলতে পারছি। আমি প্রথম কথা যে রাহুল দাকে সমর্থন করছি, কেন মানে ঠিকই করছে, কোনো প্রশ্ন শোনার অপেক্ষা করছে না, কারণ ও জানে ও কি উত্তর দেবে, ইনানিকেস জানে, সুতরাং প্রশ্ন কিন্তু কিছু যায় আসে না। আমি কতগুলো কথা বলছি, রিপোর্ট আসার আগে কেন অভিযোগ করছে, যে রিপোর্ট আসার আগে কার অভিযোগটা সত্যি হয় আর কারটা মিথ্যা তো দেখলাম। তো বকটুয়ের ঘটনার রিপোর্ট আসার আগে তো অনুব্রত মণ্ডল বলে দিয়েছিলেন যে টিভি গাছ থেকে আগুন লেগেছে, তারপরে দেখা গেল তো যে কোন রিপোর্টটা ঠিক ছিল কোনটা ভুল ছিল। আমাদের উষা দাসকে, দেবু দাসকে কাকদ্বীপে পুড়িয়ে মারার পরে বলেছিল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, পরে দেখা গেল যে ওই সময় গোটা এলাকায় লোডশেডিং ছিল। সুতরাং ওই রিপোর্ট, তৃণমূলের রিপোর্ট কি আর ঘটনা কি, এই আজকে সকালবেলা জন্মাইনি আমরা দেখছি বাংলাটাকে গত 14 বছর ধরে। আমি একটা কথা বলি, এখানে সত্যজিৎ বিশ্বাসের নামটা উঠলো, এই যে খেজুরি ঘটনাটাকে দেখছি না, সত্যজিৎ বিশ্বাসের খুনটা একবার মনে করুন। একটা সরস্বতী পুজোর উদ্বোধনের অনুষ্ঠান ছিল, কেমন কয়েক হাজার লোক সেখানে জড়ো, ফেসবুক লাইভ করছে, ক্যামেরায় ভিডিও করছে, একটা উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে, ঠিক একটা মুহূর্তে একটা লোককে গুলি করা হলো, কোনো একটা দৈব ষড়যন্ত্রে, ঠিক ওই পার্টিকুলার একটা মুহূর্তে হাজার হাজার ক্যামেরা যেখান থেকে ফেসবুক লাইভ হচ্ছিল, ভিডিও হচ্ছিল, সব একটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। হাজার হাজার ক্যামেরা মোবাইলে চলছে, কিন্তু একটা ক্যামেরায় ধরা পড়লো না একেবারে এত হাজার লোকের সামনে কে একটা এমএলএ কে মেরে ফেললো, আজকে অবধি আমরা জানি না। আচ্ছা বলুন তো কথাটা মিথ্যে? 2001 সালে ব্যারাকপুরে বিকাশ বসু খুন হয়েছিল। 2019 সাল পর্যন্ত অর্জুন সিং তৃণমূল কংগ্রেস করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 3বার এমএলএ করেছেন, 3বার না 4বার এমএলএ করেছেন। তারপরে 19-এ যখন অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিজে মুখে দাঁড়িয়ে বললেন যে ও তো বিকাশকে খুন করেছিল, আমি একদিন কিছু বলিনি, আজকেও আমার সঙ্গে গদ্দারি করে বিজেপিতে গেল। একটা লোক আপনার দলের, আপনার নিজের দলের সহকর্মীকে খুন করেছে, এটা জানার পরে আপনি তাকে 4বার এমএলএ করে রেখে দিয়েছিলেন। আজকে এই যে ঘটনাটা, রাহুলদা দাঁড়িয়ে দুনিয়ার লোককে গালাগাল দিয়ে যাচ্ছে। আমি বলছি শওকত মোল্লা বোম বানায় বলেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, ভাঙড়ে অস্ত্র মজুদ আছে বলেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, খুন করেছে তৃণমূল কংগ্রেস, খুন হয়েছে তৃণমূলের নিজের লোক, তারপরে সমস্ত ভাষণ তৃণমূল দেবে, আমরা বসে বসে এখানে আঙুল চুষবো। ভাই লজ্জা শরম বলে কোনো জিনিস